না পাই তাহলে আমার মাথা ঠিক থাকে না। আমি তখন বললাম, তাহলে এখন কি করতে চাচ্ছেন আপনি? দেখো তৃপ্তি, আমি যদি সত্যিকার কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা তোমার বান্ধবী সামিয়াকে। ওকে যখন প্রথমবার দেখেছিলাম ঠিক তখনই ওর মায়া পড়ে গিয়েছিলাম। প্লিজ বোন, তুমি যেভাবেই পারো তোমার বান্ধবীকে বোঝাও, কোনো রকমে আমার সাথে রিলেশনটা করিয়ে দাও। বিশ্বাস করো, আমি তোমার বান্ধবীকে অনেক হ্যাপি রাখবো। এসব কথা আমাকে বলে লাভ নেই ভাইয়া। আর স্বামী আপনাকে একটুও পছন্দ করে না। আসলে এর মাঝে একটা কারণ আছে। কি কারণ? সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না। সামিয়া বলতে নিষেধ করেছে। প্লিজ তৃপ্তি, তুমি চুপ করে থেকো না। প্লিজ আমাকে বলো ও কি বলতে নিষেধ করেছে। আচ্ছা বলছি, আসলে সামিয়া অন্য একটা ছেলেকে খুব পছন্দ করে, এমনকি ওর রিলেশন চলছে। ও যখন ক্লাস 8-এ পড়তো ঠিক তখন থেকে সেই ছেলেটার সাথে ওর রিলেশন। কি ও রিলেশনে আছে? তুমি জাস্ট আমাকে ছেলের নাম্বারটা দাও, তারপর সেই ছেলেটার হাত পা ভাঙার দায়িত্ব আমার। উফ, আপনি বুঝতে পারছেন না কেন? আর এমনিতেও সামিয়া আপনাকে একটুও পছন্দ করে না, সারাক্ষণ গুন্ডা হ্যানত্যান অনেক কিছু বলতে থাকে। উল্টো আমি ওকে বোঝাই যে অন্য একটা ছেলেকে এইসব কথা বলতে নেই, কেননা সেও একটা ভালো পরিবার থেকে বিলং করে। আমি এটাও বলেছি যে হাপ্তার মধ্যে কি কমতি আছে, দেখতে তো একদমই নায়কের মতো, তুই রিলেশনে চলে যাওয়ার সাথে। কিন্তু ও সাফ মানা করে দিয়েছে। ও বলেছে ও যাকে ভালোবাসে সে 1000 গুণ সুন্দর আপনার থেকে, আর আপনার মতো এরকম লাফাঙ্গা ছেলেকে ও কখনোই মেনে নিবে না। এইসব কথা শুনে ছেলেটার রাগে ফুঁসতে ফুঁসতে বল, ওর রূপের অহংকার বেড়েছে তাই না? এই অহংকার আমি ধুলায় মিশিয়ে দিব। ঠিক আছে সামিয়া, তুমি বাসায় চলে যাও, দরকার হলে তোমাকে আবার ডাকবো। এরপর আমি তো বাসায় চলে এসেছিলাম, কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিলাম আবারও কি আমি বেশি কিছু বলে ফেললাম নাকি। কিন্তু যা বলেছি এসব কথা শুনে তো ছেলেটার সামিয়ার লাইফ থেকে চলে যাওয়ার কথা, কিন্তু কি করবে কে জানে। তো যাই হোক, পরের দিন স্কুলে যাওয়ার পথে আমি সামিয়াকে ডাক দিলাম। সামিয়াও তৈরি হয়ে আমার সাথে স্কুলের দিকেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে হোন্ডায় করে সেই ছেলেটা এসে সামিয়ার মুখ এসিড ছুঁড়ে মারে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সামিয়ার দিকে। সামিয়া তখন ওর মুখে হাত দিয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। মুরগি জবাই করার পর মুরগি যেমন ছটফট করে ঠিক তেমনি ও ছটফট করছিল। আমি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন আমার কি করা উচিত কিছুই মাথায় আসছে না। ওইদিকে ওই ছেলে বাইক নিয়ে কখন চলে গেছে, আর সামিয়া মাটিতে পড়ে মুখে হাত দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার এখন কি করা উচিত? সামিয়াকে ধরে ধরে বাসায় নিয়ে যাওয়া উচিত? বাসায় নিয়ে যাওয়ার পর যদি আবার ঝামেলা হয়, ওর বাবা ভাই যদি সেই ছেলেটাকে ধরে, তাহলেই তো সে ছেলেটা আমার কথা বলে দিবে যে আমি ওকে এইসব কথা বলেছি, যার কারণে ওর রাগে ওর মুখে এসিড মেরেছে। ঢোক গিলতে লাগলাম। সামিয়ার চিৎকার আমার কানে বাজছে, কেউ পানি দাও, পানি দাও। আমার মুখটা জ্বলে যাচ্ছে। আমার ব্যাগে পানি ছিল, কিন্তু ওকে কি পানি দেওয়া উচিত? দোষটা তো ওরই। ও আমার থেকে সুন্দরী হওয়ার কারণে ওর সাথে এসব হয়েছে। সামিয়া যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেল। রাস্তায় আর কোনো মানুষজনও দেখছি না। আমার এখন কি করা উচিত? সোজা হাঁটা ধরলাম। একা একাই স্কুলে যাচ্ছি। একবারও পেছন ঘুরে তাকালাম না। পেছন ঘুরে তাকালেই যে বিপদ। স্বার্থপরের মতো হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছে গেলাম। দেখলাম ক্লাসে ম্যাম চলে এসেছে। দেরি করে আসার কারণে ম্যাম বলল আরো 5 মিনিট যেন আমি বাহিরেই দাঁড়িয়ে থাকি। আমিও দাঁড়িয়ে রইলাম। বাহির থেকে দাঁড়িয়ে সেই বেঞ্চের দিকে তাকালাম, যেই বেঞ্চে প্রত্যেক দিন আমি আর সামিয়া বসি। দু বোনের মতো কত গল্প করি, দুজন দুজনের টিফিন শেয়ার করি। আচ্ছা, আমি কি অন্যায় করেছি? আমার কি সামিয়াকে ওই অবস্থায় রেখে আসা উচিত হয়নি? সত্যি তো তাই। কি স্বার্থপরের মতো কাজটা করলাম। এতে তো সামিয়ার কোনো দোষই ছিল না, সব দোষ আমার ছিল। আমি যদি সেই ছেলেটার কাছে এসব মিথ্যে কথা না বলতাম, তাহলে হয়তো আজ সামিয়ার সাথে এত বড় দুর্ঘটনা ঘটতো না। সামিয়া তো ওর সৌন্দর্যের সবকিছু হারিয়ে ফেলেছে। আমি এটা কি করলাম? আজ যদি আমার সাথে এরকম কিছু হতো, সামিয়া তো কখনোই আমাকে রেখে আসতো না। মনের ভেতর কেমন যেন একটা মায়া হচ্ছে সামিয়ার জন্য। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ম্যামের পারমিশন ছাড়াই দৌড়ে সেখান থেকে নিচে নেমে আসি। ম্যাম পেছন থেকে এই এই বলছিল, আমি আর শুনলাম না। দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় আসলাম যেখানে সামিয়াকে ফেলে রেখে গিয়েছিলাম। সেখানে এসে দেখলাম কেউ নেই, শুধু একটা বোতল পড়ে আছে। সেই বোতলে ছিল এসিড। দৌড়াতে দৌড়াতে সামিয়াদের বাসায় গেলাম। দেখলাম সামিয়ার খালামণি বাড়িতে। আমাকে দেখা মাত্রই প্রশ্নের ভান্ডার শুরু করলো। তৃপ্তি, তুমি কোথায় ছিলে? সামনের রাস্তায় সামিয়াকে ওর ভাই অজ্ঞান অবস্থায় পেয়েছে। ওর এই অবস্থা হলো কি করে? তুমি আর ওনা একসাথে গেলে? তাহলে তুমি কোথায় গিয়েছিলে ওকে রেখে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারলাম না, শুধু দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। সামিয়া কি মারা গেছে? এইসব কি বলছো তুমি? ও মারা যাবে কেন? ওকে ওর মা আর ভাই মিলে হাসপাতালে নিয়ে গেছে, আর খবরটা পাওয়া মাত্র আমি চলে এসেছি। এখন আমিও যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। কি হয়েছে আমি সেখানে গিয়ে শুনবো। এরপর সামিয়ার খালামণির সাথে আমি হাসপাতালে যাই। গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড়। পুলিশ চলে এসেছে। আমাকে দেখা মাত্রই সামিয়ার মা আর তুষার ভাইয়া দৌড়ে এলেন আমার কাছে। তৃপ্তি,
সামিয়ার সাথে কি হয়েছিল? কি হয়েছে কথা বলো। এত প্রশ্নের পরেও আমি চুপ, কোনো কথাই বলছি না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আমার সামনে এসে জিজ্ঞেস করলো, ঘটনার সময় তুমি কোথায় ছিলে? আমার তখন হাত পা কাঁপছিল রীতিমতো। তারপরেও আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আসলে নোটস নিয়ে ওর সাথে আমি একটু কথা কাটাকাটি হয়েছিল, তো ওই আমাকে বললো যে ও আমার সাথে স্কুলে যাবে না। আমিও রেগে বললাম, ঠিক আছে আমার সাথে যেতে হবে না, তুই থাক, আমি চলে গেলাম। এরপর আমি স্কুলে চলে যাই। তখন সে পুলিশ আবারও জিজ্ঞেস করলো, তাহলে তুমি এখানে কি করে এলে? তোমার তো এখন স্কুলে থাকার কথা। এই প্রশ্ন শোনা মাত্রই ভয় আমার গলা শুকিয়ে যায়। তবুও পুলিশ যাতে সন্দেহ না করে তাই আমি বললাম, আসলে সামি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে কথা কাটাকাটি হলে আমি প্রথম ওকে সরি বলি, কিন্তু ওকে রেখে চলে যাওয়ার কারণে আমি খুব অনুতপ্ত হচ্ছিলাম। তাই আমি স্কুলের গেটে গিয়েও আবার পেছন ফিরে তাকিয়েছিলাম, কিন্তু ওকে দেখিনি। অনেকক্ষণ আমি ওর জন্য বাহিরে দাঁড়িয়েছিলাম। তো ও যখন আসেনি, তারপর আমি ভাবলাম যে স্কুলেই যাব না, আমি ওর রাগ ভাঙিয়ে ওকে নিয়ে যাব সাথে করে। কিন্তু যখন আমি এখানে আসলাম তখন দেখলাম ও নেই। তাই ভাবলাম ও হয়তো আমার উপর রাগ করে বাসায় চলে গেছে, স্কুলে যাবে না। তাই আমি বাসায় গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর শুনলাম ওকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ওর মুখে এসিড নিক্ষেপ করা হয়েছে। কি বলছেন আপনি? এসিড মেরেছে? কিন্তু কে মেরেছে? চিন্তা নেই, সেটা আমরা শীঘ্রই বের করে ফেলবো। আমি ভয়ে তখনও থরথর করে কাঁপছিলাম। সামিয়ার অবস্থা খুবই খারাপ, কাউকেই দেখতে দিচ্ছে না। আমি বারবার পায়াচারি করছি, ওর জন্য খুব খারাপ লাগছে। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। ওর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি এর জন্য ও কখনোই আমাকে মাফ করবে না, আর মাফ করা তো দূরে থাক, ও হয়তো আমার চেহারাটাও দেখতে চাইবে না। বেশ অনেকক্ষণ পর ডাক্তার অনুমতি দিল আমাদের দেখা করার জন্য। সামিয়ার মা, ভাই আর আমি গিয়েছিলাম। সামিয়ার মুখ ব্যান্ডেজ করা। সামিয়ার মা তখন কাঁদতে কাঁদতে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তখন আন্টির পেছনে দাঁড়িয়েছিলাম। সামিয়া চোখ খুলে তাকিয়েছে। আন্টির পেছনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও বলল, তোমরা সবাই চলে যাও, আমি তৃপ্তির সাথে কথা বলবো একা। আন্টি আর তুষার ভাইয়া তো অবাক, কিন্তু তারা সাথে সাথে বেরিয়ে এলো। আমি সামিয়ার কাছে বসতেও লজ্জা পাচ্ছিলাম, ওর দিকে তাকাতেই পারছিলাম না। হায় আল্লাহ, ওর কি অবস্থা হয়েছে! মুখের পুরো চামড়া ঝলসে গেছে, আর এক চোখ মনে হয় বাদ হয়ে গেছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে। সামিয়া তখন বলল, আমার দিকে তাকা তৃপ্তি, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বোনের মতো দেখিস, তাহলে কি করে পারলি তুই আমাকে রেখে চলে যেতে? কেন সেই অবস্থায় তুই আমাকে এক ফোঁটা পানি দিলি না? তোর ব্যাগে তো পানি ছিল। আমার এই চেহারা নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আমি তো বেঁচে থাকতেও শেষ হয়ে গেছি রে, শুধুমাত্র তোর জন্য। আমি তখন খুব কাঁদছি, কিন্তু কিছুই বলতে পারছি না। কি বা বলবো, সব দোষই তো আমার। সামিয়া তখন বলল, চলে যা আমার সামনে থেকে, আর কখনো আসবি না আমার সামনে। তোর মুখ দেখতে চাই না। তুই আমার যে অবস্থা করেছিস, আল্লাহ তোর বিচার করবে। এরপর ও মুখ ঘুরিয়ে ফেলেছিল। এরই মধ্যে পুলিশ সহ ওর মা আর ভাই চলে এসেছিল। পুলিশ জিজ্ঞেস করলো, আচ্ছা সামিয়া, ঘটনার সময় তোমার বান্ধবী কোথায় ছিল? সামিয়া চুপ করে রইল। আমি তখন তাড়াতাড়ি বলে ফেললাম, আমি তো স্কুলে ছিলাম। সামিয়া তখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। পুলিশ তখন সামিয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সামিয়া, ঘটনার সময় কি তুমি একাই ছিলে? সামিয়া তখন আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। আচ্ছা, যে তোমাকে এসিড নিক্ষেপ করেছে তাকে কি তুমি চেনো? হ্যাঁ আমি চিনি, সে ছেলেটা আমাকে অনেকদিন ধরে ডিস্টার্ব করছিল। এবার পুলিশ আমার দিকে তাকালেন আর বললেন, কি ব্যাপার তৃপ্তি, তুমি তো বলনি কোনো ছেলে সামিয়াকে ডিস্টার্ব করতো? আমি তখন বলে উঠি, আসলে আমি জানতাম না, সামিয়া তো এই বিষয়ে আমাকে কখনো কিছু বলেইনি। সামিয়া তখন আমার মুখের দিকে তাকিয়ে আবারও মুচকি হাসলো আর বলল, হ্যাঁ ও সত্যি বলেছে, ও আসলে কিছুই জানে না। আর দয়া করে আপনি এসবের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডকে জড়াবেন না, এতে ওর কোনো দোষ নেই, ওকে এবার যেতে দিন। এরপর তড়িহড়ি করে সেই ঝামেলা থেকে বেরিয়ে আমি দৌড়ে বাড়িতে চলে আসি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। 2 দিন স্কুলে যাইনি, সামিয়ার বাড়িতেও যাইনি। ওকে কি বাড়িতে এনেছি কিনা সেটাও জানি না। আমি অনুতপ্ত, কিন্তু এই বিষয়ে আমার না জড়ানোটাই ভালো। সামিয়ার কথা মতো সেই ছেলেকে পুলিশ অনেক খুঁজেও পায় না। পরের দিন সেই ছেলের গ্রামের বাড়ি থেকে তাকে ধরে। এই ঘটনার 4 দিন পর একদিন সামিয়া আমাদের বাড়িতে আসে, বোরকা পরে, একদম নাক মুখ ঢেকে। ওকে দেখে আমি অবাক, কখনো ভাবতেও পারিনি সবকিছু ভুলেও আমাকে আবার আপন করে নিবে। আমি তখন ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করি এবং এক পর্যায়ে ওর পায়ে ধরে মাফ চাইতে থাকি। ও আমাকে জড়িয়ে ধরে আর একটা কথাই বলে, ভালো থাকিস আমার বেস্ট ফ্রেন্ড, তোকে খুব মিস করব। এরপর ও আমাদের বাড়ি থেকে চলে যায়। ওকে এত জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুই কি কোথাও যাচ্ছিস? ও কিছুই বলল না, শুধু বলল ভালো থাকিস। সেই দিন সন্ধ্যায় আমার কানে খবর এলো, স্বামী আর এই দুনিয়াতে নেই। সে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে, এবং ফাঁসি দেওয়ার আগে সে আমার জন্য একটা চিঠি লিখে গেছে। সেই চিঠিটা আমাকে তুষার ভাইয়া দিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তৃপ্তি
আশা করি এখন থেকে তুই ভালো থাকবি। আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম তুই আমাকে হিংসে করিস, আর সে ছেলেটাকে তুই পছন্দ করিস। ছেলেটা ভালো ছিল না রে, যদি ভালো হতো তাহলে আমি নিজে তোর সাথে ওর রিলেশন করিয়ে দিতাম। আমি কখনো চাইনি তোর জীবন নষ্ট হোক, যার কারণে তোকে বলেছি সেই ছেলের থেকে দূরে থাকতে, ওকে পাত্তা দিতে না। আজ আমার এই দুনিয়া ত্যাগ করার পেছনে তুই দায়ী। আমার এখন কোনো সৌন্দর্য নেই, সব শেষ হয়ে গেছে। সেই ছেলেটাও হয়তো কোনো একটা সময় ছাড়া পেয়ে যাবে, কিন্তু আমার চেহারাটা তো আর ঠিক হবে না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তো তোর কারণে, যখন তুই আমাকে এত কষ্ট পেতে দেখেও একটা ফোঁটা পানি দিসনি, বরং আমাকে রেখে চলে গিয়েছিস। সেই কষ্ট আমাকে আরো তিলে তিলে মেরে ফেলেছে। এমনিতে তো আমি মৃত, তুই সত্যি রে কারো বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না। চলে গেলাম, পারলে আমাকে মাফ করে দিস, কিন্তু আমি তোকে কখনোই মাফ করব না। ভালো থাকিস। চিঠিটা পড়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলে মাটিতে বসে কাঁদতে শুরু করলাম। সত্যি তো আমি কারো বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না, এবং গল্পটি এখানেই শেষ।